বাংলাদেশ ভারত সম্পর্ক দিল্লির দ্বিচারিতা এবং সর্বশেষ জানাবো জোরালো হচ্ছে নির্যাতিতদের জন্য ক্ষতিপূরণের দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ ভারত সম্পর্ক দিল্লির দ্বিচারিতা। বাংলাদেশ ভারত সম্পর্কের ব্যাপারে রীতিমতো দ্বিচারিতায় লিপ্ত হয়েছে দিল্লি। একদিকে মুখে সুসম্পর্ক গড়ার কথা বলছে, অন্যদিকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে যা কিছু করার তার সবই করছে মোদি প্রশাসন। 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবে উৎখাত হওয়ার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তার মাধ্যমে নানা ধরনের মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য বিবৃতি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার সতর্ক করার পরও তা আমলে নেয়নি দিল্লি। উল্টো বাংলাদেশের ওপর চাপ প্রয়োগের কৌশল নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, শেখ হাসিনার বক্তব্য বিবৃতির ব্যাপারে দিল্লির কোনো দায় নেই। আমরা এখানে কোনো ভূমিকা পালন করছি না। শেখ হাসিনা যা কিছু করছেন তা তিনি ব্যক্তিগত উদ্যোগেই করছেন। আমরা শেখ হাসিনাকে কোনো প্ল্যাটফর্ম দেইনি। দিল্লির এই দ্বিমুখী আচরণকে ভণ্ডামি হিসেবে আখ্যায়িত করেছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলে মিথ্যাচার করছে। তারা আসলে সবাইকে বিভ্রান্ত করতে চায়। 5 আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের সঙ্গে শত্রু রাষ্ট্রের মতো আচরণ করছে। ডক্টর ইউনূস সরকারকে তারা উৎখাত করতে চায়। শেখ হাসিনা পুরোপুরি ভারতীয় গোয়েন্দাদের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হচ্ছেন। দিল্লির আশ্রয়ে থাকা শেখ হাসিনা কি বলতে পারবেন আর কি বলতে পারবেন না তা অবশ্যই ভারতের গোয়েন্দা সংস্থাই নির্ধারণ করে থাকে। গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়ার শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে আশ্রয় দিয়েছে ভারত। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের পর মোদি প্রশাসন শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেয়, যদিও এই রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি প্রকাশ্যে কখনো স্বীকার করেনি সাউথ ব্লক, কারণ শেখ হাসিনা গণহত্যার অভিযোগে অভিযুক্ত আসামি। মূলত দিল্লির প্রকাশ্য মদতে দীর্ঘ 15 বছর বাংলাদেশের জনগণের ঘাড়ে চেপে বসেছিলেন শেখ হাসিনা। জুলাই বিপ্লবে তার পতন যতটা না ভারতের পররাষ্ট্রনীতির ব্যর্থতা, তার চেয়ে বড় ব্যর্থতা ছিল ভারতের ডিপ স্টেটের ব্যর্থতা। ভারতের ইতিহাসে তার ডিপ স্টেটের এমন ব্যর্থতা আর কখনো চোখে পড়েনি। শেখ হাসিনার পতনকে কোনোভাবেই মানতে পারেনি ভারত। তাই হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশ বিরোধী তৎপরতায় নামে মোদি প্রশাসন। প্রথমেই সংখ্যালঘু নির্যাতনের কল্পিত কাহিনী তৈরি করে চারদিকে শোরগোল তৈরির চেষ্টা করে। সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা কাহিনী প্রচারে ভারতের মূলধারার গণমাধ্যম পর্যন্ত মাঠে নামে। বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘু ব্যানারে বিভিন্ন সভা সমাবেশে উস্কানিমূলক বক্তব্য বিবৃতির মাধ্যমে এক অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালায় ভারত। সংখ্যালঘু ইস্যুর পাশাপাশি ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কুমার দাসের গ্রেপ্তারে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের কল্পকাহিনী তৈরি, সীমান্তে হত্যা, বেআইনি কাঁটাতারের বেড়া নির্মাণের মাধ্যমে সীমান্ত উত্তেজনা তৈরি সহ নানা ইস্যুকে সামনে এনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয় দিল্লির পক্ষ থেকে। ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে শুরু করে রাজনীতিবিদ, সাবেক আমলা ও কূটনীতিক এবং বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক একযোগে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে লিপ্ত হয়েছে। নজিরবিহীনভাবে ঢাকা দিল্লি সম্পর্ক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে রীতিমতো সংবাদ সম্মেলন করে বক্তব্য রেখেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি তার বক্তব্যে বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক ফিরে আসবে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর। তবে ভারতের সেনাপ্রধান মন্তব্য করেন, দুই দেশের সেনা নেতৃত্বের মধ্যে সম্পর্ক অটুট রয়েছে। তিনি বলেন, 5 আগস্টের ঘটনার সময় বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে আমার সার্বক্ষণিক যোগাযোগ ছিল। সেই যোগাযোগ এখনও অব্যাহত আছে। ভারতের সেনাপ্রধান তার বক্তব্যের মাধ্যমে একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ব্যাপারে ভারতের এক ধরনের অনাস্থার কথা জানিয়েছেন, অন্যদিকে সেনা নেতৃত্বের সঙ্গে সুসম্পর্কের কথা বলে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস তৈরির অপচেষ্টা করেছেন। বাংলাদেশকে অস্থিতিশীল করতে মোদি প্রশাসন সবচেয়ে বড় অস্ত্র হিসেবে খোদ শেখ হাসিনাকেই ব্যবহার করছে। শেখ হাসিনার বিভিন্ন অডিও বার্তা এবং নেতাকর্মীদের সঙ্গে ফোন আলাপের অডিও রেকর্ড ধারাবাহিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। এসব অডিও বার্তায় শেখ হাসিনা জুলাই বিপ্লবের সংঘটিত গণহত্যার দায় ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর চাপান।
তিনি তার নেতাকর্মীদের মাঠে নামার উস্কানি দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগ বিরোধীদের ঘরবাড়িতে আগুন দেওয়ারও নির্দেশ দেন এবং আমলা, পুলিশ সহ সেনা কর্মকর্তাদের নানাভাবে উস্কানোর চেষ্টা করেন। শেখ হাসিনার ধারাবাহিক মিথ্যাচার ও উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাশাপাশি ঢাকা-দিল্লি সম্পর্কের ওপর যে নেতিবাচক প্রভাব পড়ছে তা বাংলাদেশের পক্ষ থেকে বারবার ভারতকে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায় থেকে এ ধরনের বিবৃতি দেওয়া থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে ভারতীয় কর্তৃপক্ষকে বারবার অনুরোধ জানানো হয়েছে। তবে এ ব্যাপারে ভারতের কাছ থেকে কোনো ধরনের ইতিবাচক সাড়া মেলেনি। এদিকে আগাম ঘোষণা দিয়ে গত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক লাইভে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন শেখ হাসিনা। শেখ হাসিনার ওই ভাষণ ছিল মিথ্যায় পরিপূর্ণ এবং চরম উস্কানিমূলক। ২০০০-এর বেশি মানুষ খুনের নির্দেশদাতা হয়েও শেখ হাসিনা প্রশ্ন করেন তার অপরাধ কি। শেখ হাসিনার ওই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় ছাত্র জনতার মাঝে। ফলস্বরূপ মাটিতে মিশে যায় ধানমন্ডির ৩২ নম্বর ভবন। ঘটনাটি বাংলাদেশের অভ্যন্তরীণ হলেও কোনো ধরনের বিলম্ব না করেই এর নিন্দা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, ধানমন্ডির ৩২ নং ভবনটি গণতন্ত্রের ঐতিহ্যের প্রতীক। এ বিষয়ে আমাদের সবার নিন্দা জানানো উচিত। ৬ ফেব্রুয়ারি বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাধেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে শেখ হাসিনার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্যের ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানানো হয়। ভারতীয় দূতকে দেওয়া প্রোটেস্ট নোটে বলা হয়, শেখ হাসিনাকে আপনারা থামান। তার দেওয়া বক্তব্য বিবৃতি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকেই অস্থিতিশীল করছে না, বাংলাদেশ ভারত সম্পর্কের ওপরও এর নেতিবাচক প্রভাব ফেলছে। এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেন, আমরা বারবার ভারতকে বলেছি শেখ হাসিনাকে থামান। তিনি দিল্লিতে বসে যে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা মিথ্যা ও চরম উস্কানিমূলক। ধানমন্ডি ৩২-এর ঘটনা শেখ হাসিনার উস্কানিরই ফল। তিনি বলেন, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশে যেমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে সহায়তা করছে, তেমনি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করছে। শেখ হাসিনাকে থামাতে ভারতের কাছ থেকে আমরা কোনো সাড়া পাচ্ছি না। বিচারের জন্য আমরা শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছি, তারও কোনো জবাব এখনো পাইনি। এদিকে ঢাকায় ভারতীয় দূতকে তলবের প্রতিক্রিয়া জানিয়ে ৭ ফেব্রুয়ারি ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শেখ হাসিনার দেওয়া বক্তব্য বিবৃতির বিষয়ে ভারত সরকারের কোনো দায় বা ভূমিকা নেই। মুখপাত্র উল্টো বাংলাদেশের ওপর দায় চাপিয়ে বলেন, বাংলাদেশ সরকার যেসব বিবৃতি দিচ্ছে তা দুই দেশের সম্পর্ক উন্নয়নের সহায়ক নয়। আমরা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চাই। শেখ হাসিনার বক্তব্য বিবৃতির ব্যাপারে ভারত সরকারের দেওয়া এই বক্তব্য দ্বিচারিতা ছাড়া আর কিছু নয়। দিল্লির পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা রীতিমতো ভণ্ডামি। ভারত এখন বাংলাদেশের সঙ্গে যা করছে তা শত্রু রাষ্ট্রের আচরণের মধ্যে পড়ে। এ বিষয়ে আমাদের সরকার উদাসীনতার পরিচয় দিলে বাংলাদেশ বড় মাত্রার বিপর্যয়ে নিপতিত হতে পারে। জোরালো হচ্ছে নির্যাতিতদের জন্য ক্ষতিপূরণের দাবি। ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের মাধ্যমে বিচার বিভাগকে ব্যবহার করে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহ রাষ্ট্রের যেসব নাগরিক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা দেখিয়ে বিচার বিভাগের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া উচিত। এ ব্যাপারে উচ্চ আদালত অ্যামিকাস কিউরি নিয়োগ করে তাদের মতামত নিতে পারে। গতকাল বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন সংক্রান্ত এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি জ্যেষ্ঠ আইনজীবীদের কাছে জানতে চান, বুধবার একটি মামলায় প্রথমবার আপিল বিভাগের সামনে প্রশ্ন ওঠানো হয়, খালেদা জিয়াকে যে প্রক্রিয়ায় সাজা দেওয়া হয়েছে তা বিচার বিভাগকে ব্যবহার করে দেওয়া হয়েছে। কাজেই এখন কোন প্রক্রিয়ায় তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে তা নিয়ে সিনিয়র আইনজীবীরা বলুক। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন আমার দেশকে বলেন, ফ্যাসিস্ট হাসিনা তিনবারের প্রধানমন্ত্রী ও দেশের একজন সিনিয়র সিটিজেন বেগম জিয়াকে গত ১৬ বছর মিথ্যা মামলা দিয়ে জেল জুলুম নির্যাতন করে আসছিল। এমনকি তাকে ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়েছিল। এটি কোনো সভ্য দেশে হতে পারে না।
রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে যেহেতু এটি করা হয়েছে, তাই রাষ্ট্রকে এর দায় নিতে হবে। সিনিয়র আইনজীবী ও ঢাকা বারের সাবেক প্রেসিডেন্ট মাসুদ আহমেদ তালুকদার এই প্রসঙ্গে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার মতো যেসব নাগরিক এত বছর ফ্যাসিস্ট সরকারের অবিচারের শিকার হয়েছেন, সেটির কোনো আর্থিক মূল্য হতে পারে না। তাই বিচার বিভাগ বিগত হাসিনার সময়ে পরাধীন ছিল মর্মের স্বীকার করে, এজন্য দুঃখ প্রকাশ করা উচিত। যারা এসব অবিচারের সঙ্গে জড়িত তাদের দায়ী করে বিচারের আওতায় আনা দরকার। বিগত প্রায় 1.5 যুগ রাষ্ট্রীয় মদতে খালেদা জিয়ার সহ দেশের সাধারণ নাগরিকদের ওপর নির্যাতনকারীদের শাস্তির আওতায় আনা উচিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।